নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, বাংলাদেশে ভারত বিরোধিতার সুর চড়ছে, যত দিন যাবে তত সুর চড়বে। কারণ বাংলাদেশে হাসিনাকে সরানোর পিছনে যারা মাস্টার মাইন্ড ছিলেন তারা মৌলবাদী, তারা বাংলাদেশ ধারণাকে হৃদয় গ্রহণ করে না। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখন বাংলাদেশে শাসন ক্ষমতায়, অর্থাৎ তাদের কাছে ভারত হচ্ছে পয়লা নম্বর দুশ্মন, পয়লা নম্বর শত্রু। একসময় ভারতের পণ্য বয়কট করার কথা হয়েছিল, কিন্তু সেটা হালে পানি পায়নি। কারণ যারা ভারতীয় শাড়ি, ভারতীয় পণ্য বয়কট করার কথা বলেছিলেন, তাদের পরিবারের মহিলারা ভারতীয় শাড়ি, ভারতীয় জিনিসপত্র ব্যবহার করেন, সেটা হালে পানি পায়নি। দেখুন, বাংলাদেশে এখন জিনিসপত্রের অগ্নিমূল্য, ডিম, লঙ্কা, আরো অন্যান্য সামগ্রী ভারত থেকে রপ্তানি করতে হচ্ছে। এবং একদিকে ভারতের উপর নির্ভরশীল, তিন দিক ভারত দিয়ে ঘেরা, আবার বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী স্বর চড়া হচ্ছে দিনের পর দিন। দেখুন, ইউনূস সরকারের মতলবটা দেখুন। ইউনূস বললেন ভারতের সঙ্গে সম্পর্ক আমার তলানিতে ঠেকেছে। ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার কিছু দাগী কুখ্যাত দুষ্কৃতীকে মুক্তি দিল। তারা জেল থেকে বেরিয়েই বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জিগির তুলতে লাগলেন, ভারতকে রক্তাক্ত করার হুমকি দিলেন। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। এবারে শারদোৎসবে বাংলাদেশে পুজোর সংখ্যা কমেছে। চট্টগ্রামে শারদোৎসবের দিন ইসলামী জলসা হয়েছে, বাধ্য করেছেন উদ্যোক্তারা সেটা শুনতে। ঢাকাতে মাতৃমণ্ডপে পেট্রোল বোমা ছোড়া হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে পুজোর সময় ইউনূস গিয়ে অনেক গাল ভরা কথা বললেন যে সনাতনীদেরও একই রকম অধিকার বাংলাদেশে, ধর্মীয় সংখ্যালঘুরা আর সংখ্যাগুরুদের মধ্যে কোনো প্রভেদ করা হবে না। ঠিক তারপরেই পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, তাতে ধর্মীয় সংখ্যালঘুদের 50% উপর যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে কারণ না দেখিয়ে চাকরি নট করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের একজন পুলিশ কমিশনার ছিলেন, দক্ষতার সঙ্গে সামলেছিলেন, আইজি পদমর্যাদা, সম্ভবত কৃষ্ণপদ রায়, তাকে কোনো কারণ না জানিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক, সম্ভবত তার নাম রিন্টু দাস, তাকে কার্যত নিগ্রহ করা হয়েছে। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এরকম বহু ঘটনা হচ্ছে। জোর করে ধর্মীয় সংখ্যালঘুদের চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের ভাতে মারার পরিকল্পনা। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোরেশ্বরী কালী মন্দির, যেটা আমাদের সতীপীঠ হিসাবে খ্যাত, মা কালীকে সোনার মুকুট দিয়েছিলেন। সেই সোনার মুকুট চুরি গেছে। বাংলাদেশে যে সরকারটা থাকবে সেটা হবে ভারত বিরোধী সরকার, এবং বাংলাদেশের মাটি থেকে এখন ভারত বিরোধী চক্রান্তের বীজ বোনা হবে। তাতে সার দিয়ে, জল দিয়ে সেটাকে লালন পালন করা হবে, এবং দিনে দিনে সেই বীজ মহীরুহে পরিণত হবে। তিনপদ ডিক্টেটর, আমেরিকার খাস ভৃত্য ইউনূস এটাই চাইছে। আমেরিকা ভারতের এই উত্থানকে ভয়ের চোখে দেখছে। তারা ভারতকে দ্বিতীয় চীন বলে মনে করছে, যতই স্ট্র্যাটেজিক রিলেশন থাকুক না কেন ভারতের সঙ্গে। আসলে ভারতের এই উত্থান আমেরিকাকে চিন্তায় রেখেছে। সেই জন্য তারা সেন্ট মার্টিন দ্বীপে নৌঘাঁটি বানাতে চায়, যাতে একই সঙ্গে এই উপমহাদেশে নিজেদের অস্তিত্বকে রীতিমতো জানান দেওয়া যায়। হাসিনা এতদিন সেই দাবিকে মান্যতা দেননি। এখন তো
সোনে পে সুহাগা, খাস বৃত্ত ইউনুস, সে এখন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা। দেখলেন না বাইডেন তাকে কিভাবে জড়িয়ে ধরলেন ক্লিন্টন ইনিশিয়েটিভের অনুষ্ঠানে গিয়ে, সে কি গদগদ ভাব। আবার ইউনুস বলছেন যে আমি দ্বিপাক্ষিক বৈঠক করতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, বিমস্টেকে, নভেম্বর মাসে থাইল্যান্ডে পার্শ্ব বৈঠক। বাইডেন জড়িয়ে ধরছেন ইউনুসকে। বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, ইউনুস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মুখ্য উপদেষ্টা। আচ্ছা, প্রোটোকল ম্যাচ করে? তাহলে বুঝতে পারছেন যে ইউনুসকে সামনে রেখে আমেরিকার চক্রান্ত সফল হয়েছে। তাই ইউনুস এখন তাদের নয়নের মণি। অর্থাৎ ইউনুস সামনে থাকলে আমেরিকার ডালপালা বিস্তার করা অনেক সহজ হবে বাংলাদেশে। একদিকে তারা চীনের উপর চাপ সৃষ্টি করবে, ভারতের উপর চাপ সৃষ্টি করবে। আমেরিকার এই পলিসি কিন্তু অতীতে বুমেরাং হয়েছে। আফগানিস্তানে রাশিয়ার মদতপুষ্ট সরকারকে উৎখাত করতে তারা কিন্তু তালিবানদের মদত দিয়েছিল। তারপর আফগানিস্তানের ইতিহাস কি হয়েছে আপনারা জানেন। গাঢ় অন্ধকারে ডুবে গেছে আফগানিস্তান। আমেরিকা যেখানে যেখানে ষড়যন্ত্র করেছে অধিকাংশ ক্ষেত্রে তাদের মুখ পুড়েছে। বাংলাদেশেও তারা চক্রান্তের জাল বিছিয়েছে। বাংলাদেশের মানুষ এই চক্রান্তের জাল ছিন্ন করে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ অস্তিত্ব বজায় রাখবে। আমেরিকা বিভিন্ন জায়গায় ধর্মনিরপেক্ষতার বাণী আওড়ায়, কিন্তু বহু জায়গায় স্বৈরাচারী শাসককে সমর্থন করে। দেখবেন আমেরিকার কিছু প্রতিষ্ঠান আছে, তারা সবসময় ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে সরব হয়, কিন্তু বাংলাদেশ নিয়ে কিছু বলছে না। ভারত নিয়ে তাদের কি চিন্তা। অনেকে আবার আমেরিকা প্রশাসনকে রেকমেন্ডেশন করেছে ভারতের সঙ্গে কথা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যেন আমেরিকান রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বৈঠক না করেন, ইত্যাদি ইত্যাদি। এই যে জর্জ সোরেসের মতো লোকজন, এই যে লেফট লিবারাল, যারা আমাদের দেশের অগ্রগতিকে মানতে চাইছে না, তারা এখানে খুব অ্যাক্টিভ। তাদের কিছু স্টুজ আছে। কংগ্রেস হচ্ছে তাদের চোখের মণি। যেমন ইউনুস আমেরিকার প্রিয় পাত্র, তেমনি আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুব পছন্দ আমেরিকার। কারণ ওই লিবারাল ডেমোক্রেসি, ওয়েস্টার্ন এডুকেটেড, এই রাহুলকে সামনে রাখলে আমেরিকার কোনো ক্ষতি নেই। তাই মাঝে মধ্যে রাহুল আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে বক্তৃতা করে। অর্থাৎ মোদিজির পরে রাহুল দেশের ভার নেবে না, আমেরিকা মনে মনে ভাবছে। দেশের মানুষ যা ঠিক করবে তাই হবে। রাহুল গান্ধী নিশ্চয়ই দায়িত্ব পেতে পারেন, সেটা দেশের মানুষ ঠিক করবে। কিন্তু আমেরিকা রাহুলকে নিয়ে কিন্তু আর একটা অল্টারনেটিভ প্ল্যান বি চোখে রেখেছে। তারা মোদিজির সঙ্গে ব্যবসা বাণিজ্য, ট্রানজাকশনাল অ্যাক্টিভিটি সবই করতে বাধ্য, কারণ মোদিজি দেশের প্রধানমন্ত্রী, জনসমর্থন আছে। কিন্তু তাদের পছন্দ হচ্ছে রাহুল গান্ধী। তার কারণ রাহুল গান্ধী যে দর্শনে বা যে রাজনীতিতে বিশ্বাস করে, বিশেষ করে আমেরিকার ডেমোক্র্যাটরা সেই রাজনীতিকে বিশ্বাস করে। তাই রাহুলকে তারা মোটামুটি মোদিজির বিকল্প হিসাবে ভেবে রেখেছে। আবার রিপাবলিকানদের সঙ্গে এই লেফট লিবারালদের খুব একটা মাখামাখি নেই, তারা আবার মোদিজির সঙ্গে আছেন। কিন্তু রিপাবলিকান হোক বা ডেমোক্র্যাট হোক, যেই হোক, তারা নিজেদের দেশের স্বার্থ সবার আগে বোঝে। এটার মধ্যে কোনো দোষ নেই। সবাই তো আর নেহেরুজির মতো ভুল করেন না। আমরা ইসরায়েলের যখন গঠন হলো, রাষ্ট্রপুঞ্জে ইসরায়েলের গঠনের বিপক্ষে ভোট দিয়েছিলাম আরব দেশগুলোর সুসম্পর্ক রাখার জন্য। কিন্তু ইতিহাস বলেছে যে আরব দেশগুলো আমাদের সংকটে আমাদের পাশে দাঁড়ায়নি,
বরং তারা মুসলিম পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছে। প্যালেস্টাইনের সঙ্গে কাশ্মীরকে যখন হাইফেনেটেড করে এই পাকিস্তানের নেতারা রাষ্ট্রপুঞ্জে সরব হন, কোন মুসলিম দুনিয়া তার বিরোধিতা করে না। অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজেও এরদোগান থেকে মহাতির, তারাও প্যালেস্টাইন আর কাশ্মীরকে এক বন্ধনীতে রাখেন। আয়াতুল্লাহ খামেনি রোহিঙ্গার প্যালেস্টাইন আর কাশ্মীরকে এক বন্ধনীতে রাখেন। কিন্তু ইসরায়েল আমাদের প্রযুক্তিগত সামরিক সহায়তা করে। কার্গিল যুদ্ধে যে লেজার টেকনোলজি এয়ারক্রাফটকে দিয়েছিল, এয়ারফোর্সকে দিয়েছিল ইসরায়েল, তাকে ব্যবহার করে আমরা ওই হাই অল্টিটিউডে শত্রুর ঘাঁটিকে টার্গেট করতে পেরেছিলাম। তাই ইসরায়েল আমাদের মিত্র এবং ইসরায়েলের জনপ্রিয়তা আপামর ভারতবাসীর মধ্যে বাড়ছে। তাই নিজের দেশের স্বার্থ সবার আগে বুঝতে হয়। নেহরুজি ভুল করেছিলেন। আইনস্টাইন চিঠি লিখেছিলেন যে ইসরায়েলের সমর্থনে রাষ্ট্রপুঞ্জে যেন ভারত ভোটাভুটি করে। তখন ভারত বলেছিল যে ইসরায়েলের দাবিতে তিনি সহমত, নেহরুজি বলেছিলেন, কিন্তু আরব দুনিয়ার সঙ্গে সম্পর্ক মসৃণ রাখাটাই হচ্ছে রিয়েল পলিটিক্স। কিন্তু প্রমাণ হলো, ইতিহাস প্রমাণ করলো যে ইসরায়েল আমাদের মিত্র। তাই আমেরিকা ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ রাখে, মোদিজির সরকারের সঙ্গে ট্রানজাকশনাল বিজনেস করে, কিন্তু তারা রাহুল গান্ধীকে আলাদা নজরে দেখে। কারণ তাদের মতে রাহুল গান্ধী অ্যাট দ্য হেলম অফ অ্যাফেয়ার্স, আমেরিকার স্বার্থ কখনো ক্ষুণ্ণ হবে না। চীনের বিরোধিতায় আমেরিকার যে সরব, রাহুল গান্ধী অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স যদি হন, তাতেও আমেরিকার কোনো অসুবিধা নেই। বরঞ্চ আমেরিকার ডেমোক্র্যাটরা যে রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে, রাহুল গান্ধীর সেই দর্শন মিলে যাচ্ছে। রিপাবলিকানদের ক্ষেত্রে আলাদা। ঠিক এই কাজটাই আমেরিকা করেছে বাংলাদেশে, ইউনুসকে সামনে রেখে। অতীতেও তারা -2 ফর্মুলা চালু করার চেষ্টা করেছিল, হালে পানি পায়নি, কিন্তু দীর্ঘদিন ধরে এই কাজটা করে তারা হাসিনা সরকারকে টপল করেছে। এটা কিন্তু পশ্চিমী সংবাদ মাধ্যমের একটা বড় অংশ দাবি করছে। সরসঙ্গ চালক মোহন ভাগবত বিজয়া দশমীর ভাষণে ডিপ স্টেট, লেফট ইডিওলগ, এদের সবার হাত আছে বলে জানিয়েছিলেন, নাম কারোর করেননি। দেখুন, দিনে দিনে ভারত বিরোধিতা বাড়বে বাংলাদেশের সরকারে, কিন্তু আমরা কি চোখ বন্ধ করে থাকবো? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জিহাদিরা চোখ রাঙালে আমরা কি শুধু শুধু কিল হজম করব? কি হতে পারে ভারতের রেসপন্স? কথা বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং বিজেপির মুখপাত্র অধ্যাপক বিমল শঙ্কর নন্দর সঙ্গে, শুনে নিন। বিমলদা, বাংলাদেশে অভ্যুত্থানের পর মুক্তিযোদ্ধা বিরোধী বা পরাজিত শক্তি মুক্তিযুদ্ধে তারা ক্ষমতায় এসছে, একের পর এক যে পদক্ষেপগুলো নিচ্ছে, 1 ছাত্রলীগকে নিষিদ্ধ করা, 2 রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে পথে নামা, শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয়, 3 ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাদের ভাতে মারার কৌশল, পুরো প্রক্রিয়াটা যদি আপনি দেখেন, এটা কার্যত অ্যানার্কি। আমাদের ভারত সরকারের ভূমিকা এখানে কি হতে পারে? প্রথমে আমি বাংলাদেশের সিচুয়েশনটাকে একটু ব্যাখ্যা করব এবং সেখানে ভারতের ভূমিকা কি হতে পারে সেটাকে ব্যাখ্যা করব, কারণ এর সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত। এগুলো আলোচনা করে তারপর ভারতের ভূমিকা আলোচনা করব। আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যানার্কি। অ্যানার্কিক্যাল সিচুয়েশন তাকে বলে যখন কোনো অথরিটি থাকে না, দেয়ার ইজ নো অথরিটি, আইন ইম্পোজ করার কেউ নেই, ফলে যে যা পাচ্ছে করছে। বাংলাদেশ কিন্তু সেটাই শুরু হয়ে গেছে গত 5ই আগস্ট, যখন শেখ হাসিনা তার দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হলেন, এবং তারপর থেকে যেটা চলছে সেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যানার্কি। আমি এরকম সিচুয়েশন খুব কম দেখেছি এই কারণে
যে আমি যখন পোস্ট গ্রাজুয়েট পড়তাম তখন আফ্রিকায় যে সামরিক অভ্যুত্থানগুলোর ওপর আমি একটা থিসিস বানিয়েছি, আমার মনে আছে এখনো, যে সামরিক অভ্যুত্থান থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা মডেল, এবং বাংলাদেশে এর আগে সামরিক অভ্যুত্থান কিন্তু ঘটেনি তা না। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সামরিক অভ্যুত্থানও হয়নি, সামরিক বাহিনী হাতে ক্ষমতা নেয়নি। যেটা ঘটেছে সেটা হচ্ছে কিছু শক্তি যারা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, এবং তারপর অদ্ভুতভাবে তারা একটা উপদেষ্টা মণ্ডলী নিজের মতো করে বানিয়ে দিয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত আরো কিছু ছাত্র নেতা, তাদের উপদেষ্টা বানানো হয়েছে। একজন তাদের হেড বানানো হয়েছে যিনি প্রাক্তন একজন নোবেল লরিয়েট, জানি না কিভাবে নোবেল পেয়েছিলেন উনি বলতে পারবো না, এই গ্রামীণ ব্যাংক নিয়ে কি সব কাজকর্ম করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তাঁর এগেস্টে প্রচুর এফআইআর হয়েছিল, উনি দেশ ছেড়ে পালিয়েও গিয়েছিলেন, ওই মোহাম্মদ ইউনিসকে, যার বয়স আবার ৮৪-৮৫ বছর বয়স। ফলে এই ধরনের পিকুলিয়ার ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু ঘটে গেছে। কিন্তু এর মধ্যে একটা বিষয় আপনি লক্ষ্য করুন, সেটা হচ্ছে কনস্টিটিউশনের কোনো শাসন নেই ওখানে। শাসন চলবে আইন যদি থাকে, আইন চলবে যদি কনস্টিটিউশন থাকে। আপনার যদি কনস্টিটিউশন অনুযায়ী কাজ না হয় তাহলে গোটা কাজগুলো বেআইনি। তাই বাংলাদেশের ঠিক আগস্টের সময় থেকে যা যা ঘটছে কোনোটাই কনস্টিটিউশন পারমিট করে না, এবং কোনোটাই কিন্তু আইনসঙ্গত হচ্ছে না। যারা যা করছে, আগামী দিনে যদি কোনো একটি কি বলবো আইনসঙ্গত সরকার প্রতিষ্ঠিত হয়, তারা কিন্তু তার জন্য এদের প্রত্যেককে কাঠগড়ায় তুলতে পারে এবং এদের সমস্যা হবে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক যেটা আপনাকে বলি, সেটা হচ্ছে দেখুন বাংলাদেশের রাজনীতিতে হিংসা তো কম দিন ধরে নেই। আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ফেজটা দেখেন, সেখানে ভয়ঙ্কর হিংসা, যেখানে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল, সংখ্যাটা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, এবং লক্ষ লক্ষ মহিলার অসম্মান হয়েছিল স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে। এবং এটাও আপনি লক্ষ্য করবেন, এই যে মৃত্যুগুলো ঘটেছিল মানুষের, খান সেনারা যেরকম ছিল, ইয়া খানের নেতৃত্বে খান সেনারা, ইয়া খান তখন পাকিস্তানের প্রেসিডেন্ট, ওই জন্য বলছি তিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছিলেন না, নেতৃত্ব তখন দিচ্ছিলেন নিয়াজি, জেনারেল এ নিয়াজি। তারই অধীন সেনা ওখানে ভয়াবহ অত্যাচার চালিয়েছিল। কিন্তু আপনি মনে রাখবেন তাদের সঙ্গে সহযোগী যারা ছিল, তারা কেউ কেউ, তাদের নাম ছিল আল বদর, তাদের কেউ ছিল রাজাকার, তারা কিন্তু এই বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া, তারা ছিল অ্যাবসলিউটলি স্বাধীনতা বিরোধী শক্তি। এই শক্তিটা ৭৫ সালে তারা ক্ষমতায় হঠাৎ করে জোর করে দখল করে নেয় মুজিবুর রহমানকে হত্যা করে। পরবর্তীকালে এই পথ ধরে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান, তিনি সামরিক অভ্যুত্থান করেন। পরবর্তীকালে এইচ.এম. এরশাদ, তার সঙ্গে বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে ইসলামাইজেশন অফ বাংলাদেশি সোসাইটি। একের পর এক সব ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা গড়ে উঠতে থাকে, তার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। ফলে আস্তে আস্তে বাংলাদেশ হাতের বাইরে চলে যায়, এবং এই কাণ্ডটি বেশি করে গেছেন এইচ.এম. এরশাদ, যদিও জিয়াউর রহমানও এর জন্য দায়ী। ফলে আজকে বাংলাদেশ যে জায়গাটায় গেছে, ওই স্বাধীনতা বিরোধী শক্তি এবং জিয়াউর রহমান, কিংবা টু বি মোর স্পেসিফিক এরশাদের আমল থেকে ওই যে তৈরি হওয়া ইসলামী শক্তি, যে ইসলামী শক্তিগুলো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়, যাদের জাতের ক্রোধ হচ্ছে ভারত সম্পর্কে, তার কারণ আমার ধারণা, আমার নিজের ব্যাখ্যা অনুযায়ী ভারত একটি হিন্দু রাষ্ট্র, ফলে ওরা ভারতবর্ষকে কিছুতেই ওরা মানতে পারে না, এবং তাদের আর একটা আক্রমণের জায়গা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। ফলে এইরকম একটা শক্তি কিন্তু এবারেও একদম প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে, যেটা বাংলাদেশের পক্ষে মারাত্মক। কিন্তু একটা বিষয় আপনাকে বাংলাদেশ সম্পর্কে বলি, ইনিশিয়ালি যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ এই যে দলে দলে ঢাকায় ঢুকে পড়লো, কেন সামরিক বাহিনী সেটাকে অ্যালাউ করলো, কেন কারফিউ জারি করলো না, কেন প্রয়োজনে বলপ্রয়োগ করলো না, ওদের ঢাকায় ঢুকতে দেওয়া হলো কেন, এই জায়গাটা আগামী দিনে যদি তদন্ত হয় তাহলে বোঝা যাবে। কিন্তু বোঝাই যাচ্ছে কোথাও একটা ষড়যন্ত্র, এবং অনেকেই বলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র, বিভিন্ন পশ্চিমী দেশের যে ডিপ তাহলে ভারত সরকার পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবে? আমি সেইখানেই আসছিলাম, যে এখানে আরেকটি বিষয় যুক্ত হয়ে গেছে, ডিপ স্টেটের ভূমিকা। দেখুন, হাসিনা নিজেই বলেছেন, আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে আমাকে ক্ষমতা ছাড়তে হতো না। এটা কতটা সত্যি আমি বলতে পারবো না, কিন্তু একজন দেশের প্রধানমন্ত্রী, এখনো হাসিনা কিন্তু প্রধানমন্ত্রী আইন অনুযায়ী, তিনি যদি বলেন তাহলে গুরুত্ব দিতেই হবে। কিন্তু আমি যতটুকু জানি,
সেন্ট মার্টিন আর যাই হোক ডিয়েগো গার্সিয়া নয়, এত বড় নয়। একটা সামরিক ঘাঁটি বানাতে যত জায়গা লাগে সেন্ট মার্টিনে অত জায়গা নেই। বরং ওখানে এখন বলা যাচ্ছে যে ওই লিলি প্যাড, ছোট একটা ওঠা নামার জায়গা হয়তো কেউ বানাতে চেয়েছিল, হাসিনা দিতে চাননি। ফলে আন্তর্জাতিক একটা চক্রান্ত বাংলাদেশকে ঘিরে হচ্ছে। আপনি এই সময় ভারতের ভূমিকাটা দেখুন। ভারতবর্ষ কিন্তু পরিষ্কার বলে দিয়েছে এবং তার অ্যাটিটিউডে বোঝা যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতি সে এবারে তার নিজের মতো পলিসি তৈরি করবে। এবং কানাডা সম্পর্কে ভারতের সম্পর্কের ব্যাপারটা দেখুন। ভারত কিন্তু কানাডাকেও সমঝে দিয়েছে যে এটা দুর্বল ভারত নয়, এটা শক্তিশালী ভারত। তুমি যদি বলো 6 জনকে চলে যেতে হবে, আমি 12 জনকে ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো। ফলে এটা নতুন ভারত। এবং আমেরিকাকে সেই হিসেব জানিয়ে দেওয়া হয়েছে এইভাবে। আপনি জানেন গত 2 দিন ধরে যে ব্রিক্সের সম্মেলন হচ্ছে সেখানে ভারতবর্ষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীনের সঙ্গে সীমান্ত সমস্যা অনেকটা স্থিতাবস্থায় নিয়ে আসা হয়েছে। রাশিয়ার সঙ্গে ভারতবর্ষ একটা স্বাভাবিক করেছে। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতবর্ষের উত্থান হয়েছে এক নতুন ভারতবর্ষ। এখন প্রশ্ন হচ্ছে, এখানেই বাংলাদেশের বিষয়ে আছি, যে পশ্চিম মানে আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি, ব্রিটেন, ফ্রান্স, তারা ভারতকে কি চোখে দেখবে? তারা যদি শত্রু হিসেবে দেখে, কারণ ভারত চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করছে। আমেরিকা বারবার বলছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, ভারত তেল আমদানি করেছে রাশিয়া থেকে। তাহলে কিন্তু তারা ভুল করবে, কারণ ভারতের বিদেশ নীতি কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এর আগে ডোনাল্ড ট্রাম্পও ভারতকে মানাতে পারেননি। ওই ট্রাম্প অ্যান্টি মিসাইল যে অস্ত্র ভারত কিন্তু রাশিয়া থেকেই নিয়েছে। ফলে এখন ভারতবর্ষ তার মতো করে চলবে। ফলে এখন বাংলাদেশে ভারতের যে নীতি সেটা এইরকম হতে পারে। একজন আন্তর্জাতিক সম্পর্কের পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক হিসেবে বলছি, এখানে ভারত সরকারের নীতি প্রতিফলন আমার কথায় ঘটবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমি ভারত সরকারের তো মুখপাত্র নই। আমি একজন আমার পলিটিক্যাল জায়গা থেকে বলছি যে এর আগে আপনি নরেন্দ্র মোদীর কতগুলো কথা দেখুন। যখন মোহাম্মদ ইউনূস শপথ নিলেন, নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়ে বললেন যে ওখানে কিন্তু যারা সংখ্যালঘু এবং হিন্দু তাদের আপনি নিরাপত্তা দেবেন। ইতিমধ্যে আমেরিকাকেও জানিয়ে দেওয়া হয়েছে যে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা কিন্তু বিপন্ন হচ্ছে। প্লাস ওখানকার সংখ্যালঘুরা কিন্তু এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মার খাচ্ছে না, ওরা কিন্তু রুখে দাঁড়াচ্ছে। ফলে বাংলাদেশের পরিস্থিতি একটু অন্যদিকে যাচ্ছে। এখানে ভারতবর্ষের ভূমিকা হবে এক, ভারতবর্ষ কিন্তু এক্সপানশনিস্ট নয়, চাইলেই কোনো সেনাবাহিনী পাঠাবে এটা হয় না, ভারত কখনোই করে না। কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশ ভারতের দ্বারা বেষ্টিত 4টে দ্বীপ, শুধুমাত্র 400 কিলোমিটারের বর্ডার আছে, তার একটা বড় অংশই মানে নদীর বর্ডার মায়ানমারের সঙ্গে, বাকি পুরোটা ভারতবর্ষের সঙ্গে। ভারতের সঙ্গে যদি মানে বাণিজ্য খারাপ হয় বাংলাদেশ ডুবে যাবে এমনিতেই। আমি বাংলাদেশের সঙ্গে অনেকের সঙ্গেই কথাবার্তা বলে রেখেছি, জিনিসপত্রের দাম ভয়ঙ্কর। একটা ডিম 18 থেকে 20 টাকা, চালের দাম 100 বেরিয়ে গিয়েছিল, এখন একটু কমেছে। তাহলে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে অপ্রয়োজনীয় গোলমাল পাকাতে চায় তাহলে কিন্তু বাংলাদেশ নিজেই ডুববে। এবং সেখানে ইতিমধ্যেই আল্লাহাল্লি শুরু হয়েছে, ভারত কেন ভিসা দিচ্ছে না, ওরা চিকিৎসা করতে আসতে পারছে না, এমনিতে ভারত বয়কট করো আবার চিকিৎসা করতে ভারতে আসো, এরকম অদ্ভুত নীতি চলছে। ফলে ভারতবর্ষ কিন্তু পরিষ্কার এখন ওদের জানিয়ে দেবে বা নীতি হিসেবে যে দেখো যে ওখানে যদি সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার সাংঘাতিক চলতে থাকে তার একটা সমস্যায় তোমাকে পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষ আমার ধারণা কিছুটা বোঝানোর রাস্তায় যাবে, কারণ ভারতের বিদেশ নীতিতে এই পারসুয়েশন, বোঝানো, কথা বলা এটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। তাই যেই বাংলাদেশে আসুক, যদি হাসিনা ফিরে যান মিটে গেল ঝামেলা। এরাই যদি থাকে তাহলে কিন্তু ভারতবর্ষ প্রথমে বোঝানোর সমস্ত মানে রাস্তা নেবে, বুঝিয়ে ঠিক করার চেষ্টা করবে। তারপরেও এরা যদি না বোঝে, কারণ এরা যারা এসছে একটা অংশেই ধর্মোন্মাদ, তারা যদি সেই উন্মাদের মতো আচরণ করতে থাকে তাহলে কিন্তু ওদের এটা বুঝিয়ে দেওয়া হতে পারে হয়তো যে এই দেশটার নাম ভারতবর্ষ, একটা শক্তিশালী দেশ, চাইলে সমঝে চলো, তা নইলে ইউ হ্যাভ টু ফেস কনসিকুয়েন্সেস। আমার ধারণা আগামী দিনে ভারতের নীতি ওই দিকে যেতে চলেছে। থ্যাংক ইউ বিমল দা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.